এখন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি মঞ্চ অভিনেতা এবং নির্দেশক শুভাশিস দত্ত তন্ময়ের কাছে। মঞ্চ অভিনেতা বা মঞ্চ নির্দেশকদের আমরা যখন মঞ্চে দেখি তখন দেখি তার একটা ক্যারেক্টারের মধ্যে থাকেন। আমি অনেকের কাছে শুনেছি অডিয়েন্সরা মনে করেন তারা সবসময় বাসায় সব জায়গায় তেমনই থাকেন। সেটা যে আসলে ভুল সেই তথ্যটি আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই, কারণ আমাদের ধরেন একটা ব্যক্তি চরিত্র আছে, ব্যক্তি মানুষ আমি। তো যখন মঞ্চে যাব আমি তো এক একটা নাটকে এক এক রকম চরিত্র অভিনয় করব, তখন সেই চরিত্রটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু ব্যক্তি জীবন তো আমার আলাদা, তার সঙ্গে ওই চরিত্রের কোনো মিল নেই। তো মানে আমি আমার মতোই থাকি। তো দর্শক অনেক সময় ভাবেন যে হয়তো তারা হয়তো বাস্তবেও এমন। সেইটা হয় হচ্ছে ধরেন যখন অভিনেতা সেই চরিত্রের মধ্যে ইনভলভ হয়, সে একেবারেই মিলেমিশে একাকার হয়ে যায়, তখন এইটা হয় যে মানে দর্শক বিশ্বাস করতে শুরু করে। তার মানে হচ্ছে দারুণভাবে কানেক্টেড হয়। হ্যাঁ, সেই অনুশীলন, সেই চর্চাটা করতে হয় আর কি। ছোটবেলা থেকে আসলে এই যে মঞ্চের প্রতি, এখন আগে তো অভিনেতা তারপর এখন নির্দেশকই হয়ে গিয়েছেন, কিন্তু এই ভালো লাগা ভালোবাসার শুরুটা আসলে কবে থেকে ছিল? এইটা আমার একেবারে পারিবারিকভাবে আমার ঠাকুরদা, আমার পিসিমা, আমার বাবা এরা সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমার ঠাকুরদা নির্দেশক ছিলেন, তিনি রূপসজ্জা শিল্পী ছিলেন এই অঞ্চলে একেবারেই প্রথম দিককার উনি। আমার বাবা কিন্তু থিয়েটারের বেশ মানে খুব প্রথিত যশা একজন রূপসজ্জা শিল্পী ছিলেন, বঙ্গজিৎ দত্ত। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার পিসিমা অভিনয় করেছেন, আমার বাবাকে দেখেছি প্রতিনিয়ত তিনি প্রতিদিনই মেকআপে যেতেন থিয়েটারের। এবং ছোটবেলা থেকে আমি অসম্ভব মানে ভালো ভালো নাটকগুলো, প্রযোজনাগুলো আমি দেখেছি। অনেক বড় বড় অভিনেতাদের নাটক দেখবার সুযোগ হয়েছে আমার। সেই জায়গা থেকে আসলে আমার শুরু। ছোটবেলায় আমার ঢাকাতেই ছিল। হ্যাঁ, আমি ঢাকাতেই ছিলাম, পুরনো ঢাকার মানুষ আমি। এবং আমার ছোটবেলায় যেটা মনে হয়, মানে মনে পড়ে যে যখন আমরা খেলার বয়স, আমি খেলেছি, কিন্তু অভিনয়, নাটক এই ব্যাপারগুলো আমাকে অনেক বেশি টানতো। এবং আমার বাবাকে যখন দেখতাম যে একটি মানুষকে রূপসজ্জার মধ্য দিয়ে সে পরিবর্তন করেছে, এইটা আমার খুব মানে একটা জাদুর মতো মনে হতো। এটা আমাকে খুব ভাবিয়েছে, ভালো লাগিয়েছে, এবং আমি নিজেও চেষ্টা করতাম কিন্তু। এবং তার মধ্য দিয়ে কিন্তু আমি নিজেও একজন থিয়েটারে মেকআপ আর্টিস্ট হয়েছি। তারপর তো অভিনয়, নির্দেশন এগুলো আছে। তার মানে বংশ পরম্পরায় আপনার এই যাত্রা। হ্যাঁ, আমরা 3 প্রজন্ম আছি। 3 প্রজন্ম ধরে কাজ করে যাচ্ছেন। একদমই নিজের দেখা প্রথম মঞ্চ নাটকের কথা শুনতে চাই, যেটা দেখে মনে হয়েছিল যে আমি অভিনয় করব। আমি যেমন আলী যাকেরের গ্যালিলিও নাটক দেখেছি আমি, অসাধারণ অভিনয়। সেইটা আমাকে বেশ ভাবিয়েছে, মনে হয়েছে যে এটা কি অভিনয় না সত্যি সত্যি, আপনি একটু আগে যে কথাটা বললেন ওইরকমই লাগতো, মনে হতো যে সত্যি উনি গ্যালিলিও চরিত্র অভিনয় করেছেন। তার দেওয়ান গাজীর কিচ্ছা দেখেছি, এদিকে ঢাকা থিয়েটারের শিমুল ইউসুফের প্রচুর নাটক দেখবার সুযোগ হয়েছে আমার, আফজাল হোসেনের, তারপর সুবর্ণা মোস্তফা, তখন আমি অনেক ছোট, কিন্তু তাদের নাটকগুলো দেখার সুযোগ হয়েছে। ওইগুলো আমাকে বেশ মানে ভাবিয়েছে যে মঞ্চে তারা যখন কি দাপটের সঙ্গে অভিনয় করছেন, যদি আমি করতে পারতাম। হ্যাঁ, আর আমি প্রচুর নাটক দেখেছি আসলে ছোটবেলা থেকেই। বাংলাদেশের যত বড় বড় অভিনেতাদের নাটক দেখবার আমার সুযোগ হয়েছে, তাদের সেই অভিনয় দেখে অভিনয় সম্পর্কে নানা রকম ভাবনা তৈরি হয়েছে আমার। আপনি প্রায় বলা যায় যে অনেকগুলো মঞ্চ নাটকের যে দল রয়েছে সবগুলোর কাজই আপনি দেখেছেন ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলায় দেখেছি, মানে এখনো দেখছি। আর আমার একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু আমি বলেছি যে রূপসজ্জার কাজের সঙ্গে যুক্ত, প্রায় ঢাকার অধিকাংশ নাটকের রূপসজ্জা বা মেকআপ ডিজাইন কিন্তু আমার করা এই মুহূর্তে। এবং আমি নিজে সেটি প্রয়োগও করি। আমার বাবা করতেন, তারপর তিনি প্রয়াত হবার পর থেকে আমি করছি। এবং বাংলাদেশের অধিকাংশ নাটকের দলের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, সেখানে নাটক দেখার সুযোগ হয়েছে, সেই অভিনেতাদের সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছে, সেই গল্পটা জানার সুযোগ হয়েছে। এটা একটা মানে সুবিধা পেয়েছি আমি। একটু জানতে চাইবো যে অনেকগুলোর কাজ তো দেখেছেন, নিজে ইনভলভ হয়েছেন কোন নাটকের দলের সঙ্গে, বা নিজে কাজ শুরু করেছেন? আমি আসলে অনেকগুলো দলের সঙ্গে কাজ করছি। আমি অনেকগুলো রেপার্টরিতে কাজ করেছি। আর এমনিতে মেঘদূত নাট্য সম্প্রদায় আমার বাবা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটার সঙ্গে আমি শুরু থেকে আছি। এটি 91 সালে দলটি প্রতিষ্ঠিত হয়, আমি তখন ছোট, কিন্তু সেখানে কাজ করেছি। এখন এই দলটিকে আমি পরিচালনা করছি। এবং বিবেকানন্দ থিয়েটার নামে একটি দল আছে, যেটা আমি
সরাসরি দেখছি, আর নাট্যম রেপার্টরি আছে যেখানেও আমি কাজ করছি। এছাড়া আরো অনেকগুলো দলের সঙ্গে রেপার্টরিতে আছে। আমি অভিনয় করি কিংবা কস্টিউম ডিজাইন করি, মেকআপ ডিজাইন করি এবং নির্দেশনারও কাজ করছি। এই যে অনেকগুলো ভাগ, নিজে অভিনয় করা, নিজে নির্দেশনা দেয়া, কস্টিউম অ্যান্ড মেকআপ অ্যান্ড এভরিথিং, আপনাকে খুঁজে পান আপনি কোথায়? ধরুন যখন মেকআপটা করি সেটা একটা ভালো লাগার ব্যাপার আছে যে মানে আমার 3 প্রজন্ম আমি এই কাজটা করছি এবং এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বিভিন্ন যখন একটা মানুষকে পরিবর্তন করে দিচ্ছি, একটা নাটকের অনেকগুলো চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এটা ভালো লাগে। আর এছাড়া অভিনয়, এখন নির্দেশনার কাজে যুক্ত হয়েছি, এটিও ভালোই লাগে। ভালো লাগে মেকআপের মাধ্যমে বা রূপসজ্জার মাধ্যমে একটা মানুষের যে ট্রান্সফরমেশনটা আপনার কাছে ম্যাজিকের মতো কাজ করতো যখন বাবাকে করতে দেখতেন। নিজে যখন করা শুরু করলেন, আপনি তো অনেকগুলোতেই কাজ করেছেন, বাট কোন কাজটা মানে এখনো চোখের সামনে ভাসে যে এই কাজটাকে নিজের আলাদা একটা সফলতা বলে মনে করেন, এমন কোনো? এইরকম অনেক কাজ আছে। তারপর আমি বলবো যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা নাটক ছিল 100 বস্তা চাল, যেটা হচ্ছে জাপানি একটা গল্প এবং সেখানে যারা অভিনয় করছেন সব বাঙালি কিন্তু জাপানের চরিত্রে অভিনয় করছেন। সেখানে সব সামুরাই চরিত্রে অভিনয় করে। যখন এই নাটকটা হতো আমি এই মেকআপটা করেছি এবং ওই নাটকটা আমি নিজে অভিনয়ও করেছি। আচ্ছা। দর্শক মানে ভাবতেন যে এরা জাপান থেকে এসেছেন এবং জাপানি পাত্রপাত্রী অভিনেতারা তারা অভিনয় করেছেন। এইটা অনেক মানে বুঝতেই পারতো না, খুব কাছের মানুষ, পরিবারের লোক এসেও বুঝতে পারে চেহারার ফিচার আর আমাদের ফিচার একদমই একরকম না, কিন্তু আমি মেকআপের মধ্য দিয়ে এটা করেছি। এইটা বেশ প্রশংসিত হয়েছে, এটা আমাকে বেশ মানে ভালো লাগে আমি ভাবতে গেলে। যদি কস্টিউম ডিজাইনের কথা বলি, এটা মঞ্চের জন্য অনেক কঠিন একটা জায়গা, অনেক কিছু চিন্তা করতে হয়। একজন তো ক্যারেক্টার থাকে না, দেখা যায় যে 25-30 জনও ক্যারেক্টার থাকে একটা নাটকের জন্য। প্রত্যেকের জন্য সেম মানে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কস্টিউম ডিজাইন করতে হয়, মঞ্চ ডিজাইন করতে হয়। এই ক্ষেত্রে আপনার কোনো কাজের কথা আজকে স্মরণ করতে চান কি? কস্টিউমে আমি অনেক প্রযোজনের সঙ্গে কাজ করেছি। এর মধ্যে রোমিও জুলিয়েট, তার রূপান্তর হয়েছিল অতঃপর প্রণয় দৃশ্যকাব্য দলের, সেখানে আমি কস্টিউম ডিজাইনটা করেছি। এটা বেশ মানে আমাদের মতো করে, কিন্তু শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট বিখ্যাত একটি প্রযোজনা, তো সেখানে কাজটা করে আমার ভালো লেগেছে। রিসেন্টলি আমি আরেকটি কাজ করেছি, দুটো ক্যারেক্টার, নাট্যপালা তাদের নাটক বাঘ, বাদল সরকারের। তো ওখানে দুটো ক্যারেক্টার, কিন্তু একটি ক্যারেক্টার হচ্ছে সে বাঘ বলা হচ্ছে, কিন্তু একটি মানুষ, সে অনেক সিম্বলিক নাটক। সেক্ষেত্রে কস্টিউমটা আমি এমনভাবে তৈরি করেছি সে মানুষ আবার বাঘ ব্যাপারটা আসে, ওর মেকআপটা আবার করা ছিল, তো ওখানেও বেশ মানে ভেতরটা ফুটে ওঠে। এই কাজটা করেও আমার ভালো লেগেছে। আমি টেম্পেস্টের কস্টিউম ডিজাইন করেছি, ওখানে বেশ রিয়েলিস্টিক অনেক কিছু ছিল, আবার সাজেশন ছিল। নিজের করা, আপনার করা চরিত্রগুলো সম্পর্কে একটু শুনতে চাই, মঞ্চে যে চরিত্রগুলো নিয়ে কাজ করা হয়েছে। ওই যে টেম্পেস্ট নাটক নিয়ে কথা হচ্ছিল, ওখানে একটা মানে দারুণ একটি অশরীরী, সে তাকে দেখতে পায় না কেউ, এরিয়াল একটি ক্যারেক্টার, সেটা আমি করেছিলাম। বেশ কমেডি ধাঁচের করে করেছিলাম, দর্শক ভীষণভাবে গ্রহণ করেছিল। এখন আমি একটি নাটকে কাজ করি, কোথায় জলে মরাল চলে, নাট্যম রিপার্টরি। আমি গৌতম বুদ্ধের ছোট ভাই আনন্দ সেই চরিত্রটা করি এবং এটা বেশ চ্যালেঞ্জ। প্রথম আমি রাজপুত্র থাকি, পরবর্তীতে আমি সমস্ত কিছু ছেড়ে, আমার তখন স্টেজের মধ্যেই মানে আমার চুল দাড়ি এগুলো ফেলে আমাকে পুরো ন্যাড়া হয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেইটা বেশ, এবং মানুষ সমস্ত কিছু ছেড়ে এই মানে জাগতিক সবকিছু ছেড়ে ঈশ্বরের পথে বেরিয়ে যায়, এই ব্যাপারটা, এই অভিনয়টা আমার মানে এখানে একটা চেঞ্জ আছে, খুব ভালো লাগে। আর দমের মাদার নামে একটি নাটক আছে, এই নাটকটা আসলে আমার আমি বলবো যে ঢাকার মঞ্চে আমার একটি অন্যতম কাজ, সবাই বেশ ভীষণভাবে গ্রহণ করেছে। নাটকের নির্দেশক ডক্টর আইরিন পারভিন লোপা, আমারও নাট্যগুরু। আসলে আমি যে অভিনয় করছি বা নির্দেশনা দিচ্ছি এর পেছনে ওনার অবদান সবচেয়ে বেশি। উনি আমাকে বিশ্বাস করে এই নাটকটিতে মানে সুযোগ দিয়েছিলেন। কোথায় জলে মরাল চলে এবং দমের মাদার, ওই দুটো নাটকের নির্দেশক উনি। এখানে আমার বেশ কাজ করার সুযোগ হয়েছে এবং এই নাটকটি নিয়ে আমি দেশ বিদেশে অনেক জায়গায়
অভিনয় গিয়েছেন বা করতে পেরেছি। প্রশংসিত। নির্দেশনা দেওয়ার যাত্রাটা শুরু হলো কবে থেকে? যেহেতু আমি নাটকের সঙ্গে মানে আমার বাবা ছিলেন, আমি যাওয়া আসা করতাম, আমার উপরে দায়িত্বগুলো পড়তো। কিন্তু সেখান থেকে একটু একটু হলেও আমি ওই যে আবারও সেই নাট্যম রেপার্টরি এবং ডক্টর আইরিন পারভিন লোপার প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে সুযোগ দিয়েছিলেন ওই দলে 2010 সালের, তখন শুরু হয়। আমি 11-12 সালের দিকে দুটো নাটক আমি ওই দলে নির্দেশনা দিই। একটি আব্দুল্লাল মামুনের চারদিকে যুদ্ধ এবং মুনীর চৌধুরীর মানুষ নাটকটি। এই আমার আসলে শুরু হয়, তখন ভালো লাগা তৈরি হয়। তারপর আস্তে আস্তে কিন্তু আমি বেশ কিছু নাটকের নির্দেশক হিসেবে কাজ করছেন। আর নিজের করা কোনো মৌলিক নাটক কি রয়েছে আপনাদের? আমার লেখা নাটক আছে। আমি একটি স্বামী বিবেকানন্দকে নিয়ে নাটক আছে, যে আমি বিবেকানন্দ বলছি। ওটি আমার লেখা এবং আমার নির্দেশনা। ওই নাটকটি আমি করছি। মাতৃদর্শন নামে একটি নাটক আছে, যার 50তম প্রদর্শনী হবে এই মাসেই। অনুবাদ করেছি আমি ওই টেম্পেস্ট নাটকটি, যেটি আমার অনুবাদ করা। আর হচ্ছে মাঙ্কিস পাও নামে একটি ডব্লিউ জ্যাকবসের একটি গল্প আছে, সেটি আমি নাট্যরূপ দিয়েছি। সেটিরও শো আগামী মাসের 17 তারিখ উদ্বোধনী মঞ্চ নাটক একটা সময় আমরা বলা যায় যে তার অডিয়েন্স অনেক বেশি ছিল, বর্তমানেও অবশ্যই আছে, কিন্তু কোথাও কি একটা ঘাটতি পড়েছে? যদি পড়ে থাকে, আপনি তো অনেক প্রজন্ম ধরে দেখে আসছেন, মানে কারণটা আপনার কি মনে হয়? যখন মহিলা সমিতি কেন্দ্রিক নাট্যচর্চা ছিল, প্রচুর শো হতো ওখানে, আমরা দেখতাম যে টিকিট পাওয়া যেত না, ওখানে টিকিট নেই, হাউসফুল, এইগুলো দেয়া, মিলনায়তন পূর্ণ, এগুলো দেয়া হতো। ধীরে ধীরে দেখছি যে এখন দর্শক কীভাবে যেন কমে গেছে। এর পেছনে নানা রকম কারণ। ঢাকা শহরে যানজট, হাতে মোবাইল ফোন, তারপর হচ্ছে মানে ব্যস্ততা, মানে বাস্তবতা, সব কিছু মিলে। তবে দর্শক কিন্তু একটা মানে ভালো কথা বলবো আমি, যে আসার কথা, যে দর্শক কিন্তু আবার থিয়েটারে ফিরে আসছেন। এখন কিন্তু প্রচুর ভালো ভালো নাটক হচ্ছে, প্রচুর নাটক হচ্ছে, দর্শক কিন্তু মানে ফিরে আসে, হাউসফুল হয়। কিছু না মানের ব্যাপার তো কিছু থাকেই, অনেক সময় দেখা যায় যে হয়তো নাটকটা সেই অর্থে ভালো হয়নি, হয়তো দর্শক আসছে না, কিন্তু ভালো নাটক হলে দর্শক কিন্তু আবার মানে দেখতে ফিরে আসছে, দেখছি। আমি শেষ দিকে তো চলে এসেছি, আপনার সম্পর্কে একটু জানতে চাই, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চাচ্ছেন? আমি আসলে আপাদমস্তক একজন থিয়েটারের মানুষ, একদম নাট্যকর্মী আমি। ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সেটাই করতে চাই, আমি থিয়েটারটাই করতে চাই। আর তারপরও বলবো যে আমার কিছু স্বজন আছেন, বন্ধুজন আছেন, যারা হয়তো আমাকে মানে টেলিভিশন নাটকে জোর করেই কিছু কাজ করিয়েছেন, এবং অনেক থিয়েট্রিক্যাল বলে আমি কিছু কাজ করেছি। এরকম সুযোগ মানে কথা হচ্ছে, সুযোগ হয়তো আছে, আশা করছি হয়তো আরও কিছু কাজ করার সুযোগ হবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে থিয়েটারটা করতে চাই, মানে থিয়েটারের সঙ্গেই থাকতে চাই। আমার বেশ কিছু মানে প্রস্তুতি চলছে। ঈদের পরে আমার আরও 5টি নাটক মঞ্চে আসবে আমার নির্দেশনায়, ওগুলোর সঙ্গেই থাকতে চাই। অনেক অনেক শুভকামনা থাকলেও নতুন কাজের জন্য, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই যেন এভাবে সফলতা ধরে রাখতে পারেন। অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ, এবং বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক লুইস লামোরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জ্ঞানীরা জেতার জন্য যুদ্ধ করেন, আর বোকা তারা যারা যুদ্ধে হেরে গেলে কি করবেন তা নিয়ে কোনো পরিকল্পনা করেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।